প্রতি অমাবস্যার রাতে ওই মন্দিরটার দিক থেকে গরুর ডাকার আওয়াজ আসে। আর তার পরের দিন সকালে মন্দিরের বটগাছের তলাতে একটা লাশ পাওয়া যায়। একটা নগ্ন পুরানো লাশ ওখানে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কোনো ছাই বা কোনো কিছু দেখতে পাওয়া যায় না। আজ 2 বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যায়। কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারে নাই। একদিন আমরা সবাই মিলে বের হতে যাব, তখনই গেটের সামনে একটা মহিলা ও একটা বাচ্চা ভূত দেখি সবাই। মহিলার মুখ এতটাই বীভৎস ছিল যা বলে বোঝাতে পারবো না আপনাকে। সেই থেকে কেউ আর সাহস করে এগোয় না। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন লেখক মাকসুদুর রহমান সাদিকের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প আধপোড়া লাশ। তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের গ্রাম বাংলার ভূতের গল্পে। শুরু হচ্ছে মাকসুদুর রহমান সাদিকের লেখা আধপোড়া লাশ। গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন না, কারোর নজর লেগে যেতে পারে। মোবাইলে শুধু এটুকু মেসেজ এসেছে একটা প্রাইভেট নাম্বার থেকে। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে তা জানি না। আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, এটা লোকটা জানলো কেমন করে? বিড়বিড় করতে করতে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। কেমন একটা নিশ্চুপ পরিবেশ, কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা উত্তাল হয়ে উঠল। বাজারের মন্দিরের দিক থেকে একটা গরু ডাকার আওয়াজ আসছে, যেন গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সামনের দিকে ঝুঁকে রাস্তার দিকে তাকাতেই দেখি আমাদের বিল্ডিংয়ের সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার হাত ধরে আর একটা ছোট বাচ্চা। মহিলার চুলগুলো মুখের উপর দিয়ে সামনে ছড়ানো। পাশের বাড়ির গেটের দিকে তাকাতেই দেখি একই চিত্র। আমার মাথা সেই সময় কাজ করছিল না। সারা রাত কঠোর পরিশ্রম করে না ঘুমিয়ে রাত জাগার কারণে আমার হ্যালুসিনেশন হতে পারে, এটা ভেবে আবার রুমে চলে গেলাম। সকালে 1 কাপ কফি হাতে করে ব্যালকনিতে যেতেই নিচের অনেক মানুষের আনাগোনা দেখতে পেলাম। দেখি ভ্যানে করে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা পরিষ্কার করে বোঝার জন্য নিচে নেমে গেলাম। একটা বৃদ্ধকে জিজ্ঞেস করতেই বলে উঠল, আপনি বাইরের মানুষ, 2 দিন হলো ঘর ভাড়া নিয়েছেন, এগুলি শুনে খামোখা ভয় পাবেন, তার চেয়ে বরং না শোনাই ভালো। তবু আপা বলেন না। রাতে কি আপনি গরু ডাকার আওয়াজ শুনেছেন? হ্যাঁ, রাত 2টোর দিকে। রাস্তার দিকে তাকাইছিলেন নাকি? রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন মহিলা ও একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। আপা বলেন কি? আপনার তো দেখি খুব সাহস, আর খবরদার দাঁড়াবেন না ওখানে। এই লাশের সাথে এগুলোর সম্পর্কটা কি সেটা তো বলবেন। প্রতি অমাবস্যার রাতে ওই মন্দিরটার দিক থেকে গরু ডাকার আওয়াজ আসে। আর তার পরের দিন সকালে মন্দিরের বটগাছের তলাতে একটা লাশ পাওয়া যায়। একটা নগ্ন পুরানো লাশ ওখানে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কোনো ছাই বা কোনো কিছু দেখতে পাওয়া যায় না। আজ 2 বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যায়। কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারে নাই। একদিন আমরা সবাই মিলে বের হতে যাব, তখনই গেটের সামনে একটা মহিলা ও একটা বাচ্চা ভূত দেখি সবাই। মহিলার মুখ এতটাই বীভৎস ছিল
যা বলে বোঝাতে পারবো না আপনাকে। সেই থেকে কেউ আর সাহস করে এগোয় না। মহিলার কথা শুনে আমার গলা শুকিয়ে আসলো। একে তো নতুন এলাকা, তারপরে এরকম অভিজ্ঞতা হবে জীবনেও ভাবতে পারিনি। বাড়ির কাছে হলে মাকে আমার কাছে রাখতাম, কিন্তু এটা তো অনেক দূরে। সকালের নাস্তা করে অফিসে চলে আসলাম। কাজে মন বসাতে পারছিলাম না। সেটা দেখে আমার একজন কলিগ আমাকে বলল, সুমন, তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। নতুন বাসার জন্য কোনো সমস্যা হচ্ছে? না মহিম, আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত। আচ্ছা, আপনার বাসা কোথায়? আপনার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। কিন্তু কেন বলেন তো? না মানে আমার বাসার পাশের মন্দিরটাতে গতকাল একটা লাশ পাওয়া গেছেন, জানেন আপনি? এটা আর কি নতুন? আমি এখানে 6 মাস আছি। 6 মাসে 6টা লাশ পাওয়া গেছে শুনেছি। পুলিশ কতবার যে অভিযান করেছে, কিন্তু কিচ্ছু পায় না। কোনো প্রমাণ মেলে না হত্যার। সবাই ধারণা করে মন্দিরে যেসব মানুষের লাশ পোড়ানো হয় সেই লাশগুলি পরে প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা, লাশগুলো তো ছাই হচ্ছে না, শুধু তেলে ভাজা মাংসের মতো করে পুড়িয়ে মারা হয়। আমার কেমন যেন লাগছে বিষয়টা। অফিসে মন্দিরের কথা আলোচনা করা নিষেধ, তবু আপনাকে বললাম বেশি মাথা ঘাটিয়েন না। প্রথমত নতুন জায়গায় এসেছেন, এসবে নাক গলানোর দরকার নেই, ভয় পাবেন খালি খালি। অফিস থেকে বাড়িতে এসে সেদিন গুগল ম্যাপে সার্চ করে এলাকাটা দেখে নিলাম ভালো করে। মন্দিরটা একেবারে এলাকার শেষের দিকে। 400 বছর আগেকার পুরনো মন্দির, অনেক জনপ্রিয়। তাই সাহস করে হয়তোবা প্রশাসন কিছু করতে পারে না। মন্দিরের ওপাশটাতে শুধু মাঠ আর মাঠ, 100-2 বাড়ি ওই এলাকায়। বিষয়টা নিয়ে ভাবছি, তখনই সেই প্রাইভেট নম্বর থেকে একটা মেসেজ, আজ রাতে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে দেখার অনেক ইচ্ছা জাগছে। অপরিচিত কোনো জিনিস যদি সারপ্রাইজ হয়ে লাইফে আসে, তাহলে সেটা দেখার প্রবল ইচ্ছে সবার মধ্যেই কাজ করে। আমার মধ্যেও করছিল। তাই আমি সেদিনও বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু একটু লুকিয়ে থাকার চেষ্টা করলাম। সেটাতে সাকসেসফুল হলাম আমি। একটু পরেই দেখি মাথায় টুপি পরা একটা 27-28 বছরের যুবক আমার ব্যালকনির দিকে বরাবর তাকাচ্ছে। রাস্তার আলোতে যতটুকু দেখা গেল তাতে অপরিচিত মনে হলো। এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম। কিছু দূর গিয়েই লোকটা একটা বাড়িতে ঢুকে গেল। এভাবে প্রায় 20 দিন মতো আমি লোকটাকে ফলো করলাম। প্রতিদিন লোকটা ওই বাড়িতে ঢোকে ঠিক রাত 2টাতে। লোকটাকে জানার জন্য আমি একটা শুক্রবারে ওই বাড়িটাতে চলে গেলাম, যেখানে প্রতিদিন অপরিচিত লোকটা ঢোকে। বাসার কলিং বেল চাপতেই একটা বয়স্ক মহিলা বের হয়ে আসলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কে? আন্টি, আমি পাশের বিল্ডিং এর ভাড়াটিয়া। আজ 25 দিন যাবত এসেছি। আমার কাছে কিছু দরকার? আন্টি, মানে আপনার কি 27-28 বছরের বয়সী কোনো ছেলে আছে? কেন বাবা? না মানে একটু জানতে চাচ্ছিলাম। প্রতিদিন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, তাকে এই বাড়িতে ঢুকতে দেখি, তাই জানতে চাচ্ছিলাম। তুমি কি নিশ্চিত যে সে এই বাড়িতেই ঢোকে? হ্যাঁ আন্টি, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু বাবা, আমার ছেলে তো 7 বছর আগে মারা গিয়েছেন। আমি এই বাড়িতে একা থাকি। কি? তাহলে আমি কাকে এই বাড়িতে ঢুকতে দেখি? আমাকে মেসেজ দেয় কে? তা তো জানি না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। নতুন একটা জায়গায় এসে এভাবে একের পর এক ধাক্কা খাবো তা জীবনেও ভাবতে পারিনি। নিজেকে সামলে নিয়ে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে মহিমকে ফোন করে আমার বাসায় আসতে বললাম। কি হয়েছে সুমন? মহিমকে সব খুলে বললাম। সে আমার সাথে রাগ করলো। আমি এই বিষয়টাতে মাথা ঘামাচ্ছি, তাই নাকি আমার সাথে এমনটা হচ্ছে। আমি মহিমকে মেসেজ দেখাতে গেলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মোবাইলে একটা মেসেজও দেখতে পেলাম না।
আমাকে কিছু সময় সান্ত্বনা দিয়ে মহিম চলে গেল। আবারও আরেকটি অমাবস্যার রাত চলে আসলো। সেদিন নিচের বাসার সবাই এসে আমাকে সতর্ক করে দিয়ে গেল এই রাতে যেন বারান্দায় না যাই আমি। রাতে ফেসবুকিং করতে করতে কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল করিনি। হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দ, মনে হচ্ছে কেউ একটি গরুকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। পরিবেশটা কেমন ভয়ঙ্কর হয়ে গেল। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কোনো মতে 2 চোখের পাতা এক করতে পারলাম না। ভয়ঙ্কর 1 রাত পার করার পরে সকালে উঠে যথারীতি একটা লাশ পাওয়ার খবর শুনলাম। এবার আর ভয় না পেয়ে লাশের কাছে চলে গেলাম। একদম বিভৎস অবস্থা। মাথার ভিতরে শুধু এই ঘটনা ঘুরতে থাকলো। আবারও সে আগের মতো কোনো কাজে মন বসাতে পারছিলাম না। এবার অফিস থেকে 3 দিনের ছুটি নিলাম। ছুটি নিয়ে সোজা চলে গেলাম থানায়। থানার ওসিকে মন্দিরের লাশের কথা জিজ্ঞেস করতেই আমার কথা পাশ কাটিয়ে যেতে লাগলো। কোনোভাবেই সে আমার সাথে এই কথা বলতে প্রস্তুত নয়। আমি থানা থেকে বিষণ্ণ মনে বের হয়ে আসছিলাম। তখন এক কনস্টেবল আমাকে ডাক দিল। তার কাছে যেতেই বলল, আপনি মন্দিরের লাশের ব্যাপারে শুনতে চাচ্ছেন কেন? এই ভয়ানক মৃত্যু আমার ঘুম কেড়ে নিয়েছে। আমি এই পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চাচ্ছিলাম। আমি আপনাকে দেখাতে পারি, যদি আপনি কাউকে না বলেন। এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল, তাই তাকে বললাম। কি যে বলেন, আপনি আমার উপকার করবেন আর আমি সবাইকে বলে দেব, তা হয়? তিনি আমাকে সন্ধ্যার পরে একটা জায়গায় আসতে বললেন। যথাসময়ে তিনি চলে আসলেন। আমাকে সবগুলো লাশের পোস্টমর্টেম রিপোর্ট দেখালেন। আশ্চর্য হলেও এটা সত্য যে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, না আছে কোনো হাতের ছাপ। শুধু আগুনের তাপের সাহায্যে তাদের হত্যা করা হয়েছে। এ পর্যন্ত 8টা লাশ পাওয়া গেছে, সবগুলো একই। আপনারা লাশের পরিচয় বের করতে পেরেছেন? হ্যাঁ, সবগুলো লাশের পরিচয় আমরা বের করেছি। সবাই 20-22 বছরের যুবক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে 8 জন মারা গিয়েছে তারা সবাই একই কলেজে লেখাপড়া করত। কি বলেন এসব? আর তারা একে অপরের বন্ধু ছিল। তাদের এই বন্ধু মহলে আর 2 জন আছে। 10 জনের বন্ধুত্ব ছিল, এখন সেখানে আর 2 জন আছে। মাথাটাতে অসহ্য যন্ত্রণা করছিল। মহিমকে ফোন দিলাম যাতে এসে আমাকে নিয়ে যায়। মহিমকে এবারও সব বললাম। মহিম আমাকে একটা কথা বলল, যেটা শুনে আমি বেশ আতঙ্কিত হয়ে পড়লাম। অমাবস্যার রাতে যে মহিলাকে বাচ্চাসহ দেখা যায়, সেই মহিলা আরও 1 বছর আগে মারা গিয়েছে। শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় মহিমের কথা শুনে। মাথার ভেতরে চক্কর দিতে থাকে। কিছুতে বুঝতে পারছিলাম না যে 1 বছর আগে মারা যাওয়া একটা মহিলা কিভাবে তার বাচ্চা নিয়ে সবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। মহিমকে আমার সব ব্যাপারে সাহায্যের কথা বললাম। সে খুব সহজভাবে আমাকে সাহায্য করতে চাইল, কিন্তু বারবার বারণও করছিল, কারণ আমি নাকি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি আমার মতো করে পোড়া লাশের সন্ধান বের করব। সেদিন সন্ধ্যায় আবারও মেসেজ আসলো, ব্যালকনিতে লুকিয়ে থেকে আমাকে দেখে কি লাভ স্যার? আপনি বরং দাঁড়িয়েই থাকবেন, একদিন আমি আপনার সাথে দেখা করব। লোকটার সাহস তো মন্দ না। অপরিচিত একজনকে এভাবে মেসেজ করে বিরক্ত করার মানে কি? তিনি কি আমার সাথে মশকরা করছেন? শুনলেন লেখক মাকসুদুর রহমান সাদিকের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প আতপোড়া লাশ এর প্রথম পর্বটি। কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই কাহিনীর পরবর্তী পর্ব আসছে আগামী শনিবার অথবা রবিবারে ঠিক রাত 9টা 45 মিনিটে। ততক্ষণ পর্যন্ত
চোখ রাখুন প্রেত ভাণ্ডার চ্যানেলে।